পেজ 68-এর পরবর্তী অংশ 3 মন্ত্রিসভার সঙ্গে সম্পর্কের নিরিখে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা পর্যালোচনা করো। মন্ত্রিসভার সঙ্গে সম্পর্কের নিরিখে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। ভারতের রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক পদমর্যাদার প্রশ্নটি নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট মতানৈক্য লক্ষ্য করা যায়। অনেকে তাকে জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল ম্যাগনিফিসেন্ট MAGNIFICENT CIPHER বা নাম সর্বস্ব শাসক বলতে চান। আবার অনেকে তাকে প্রকৃত শাসক রিয়েল এক্সিকিউটিভ হিসেবে অভিহিত করার পক্ষপাতী। রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক বলার যুক্তি। 1. সংসদীয় শাসন ব্যবস্থা। ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা অনুসৃত হওয়ায় এখানে দেশের প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে দেওয়া হয়েছে। সংবিধানের 75(3) নম্বর ধারা অনুসারে মন্ত্রিসভা তার সম্পাদিত কাজকর্মের জন্য রাষ্ট্রপতির বদলে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। কাজেই তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও শাসন বিভাগের প্রধান নন। 2. সাংবিধানিক স্বীকৃতি। সংবিধানে 74(1) নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে তার কাজকর্মে সাহায্য করা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিসভা থাকবে। 44তম সংবিধান সংশোধনী অনুসারে রাষ্ট্রপতি মন্ত্রিসভার কোনো পরামর্শ বা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, কিন্তু পুনর্বিবেচনার পর মন্ত্রিসভা যদি দ্বিতীয়বার একই পরামর্শ দেয় তাহলে মন্ত্রিসভার সেই পরামর্শ বা সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে রাষ্ট্রপতি বাধ্য থাকবেন। অনুরূপভাবে রাষ্ট্রপতি পার্লামেন্টের পাঠানো কোনো বিলের সম্মতি না দিয়ে বিলটিকে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠালে সংশ্লিষ্ট বিলটি পার্লামেন্টের উভয় কক্ষে পুনরায় গৃহীত হলে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন। 3. জরুরি ক্ষমতার সীমাবদ্ধতা। সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাকে সংকুচিত করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি মন্ত্রিসভা বা ক্যাবিনেটের লিখিত সুপারিশ ছাড়া জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না। 352(3) নম্বর ধারা। যে কোনো ধরনের জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি 1 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষে উপস্থাপিত করতে হয়। এক্ষেত্রে ভোটদানকারী সদস্যদের 2/3 অনুমোদন প্রয়োজন, তা না হলে ঘোষণাটি বাতিল হয়ে যায়। 4. সামরিক ক্ষমতার সীমাবদ্ধতা। রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা সংসদীয় আইনের দ্বারা নিয়ন্ত্রিত। জাতীয় প্রতিরক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি তার সামরিক ক্ষমতা প্রয়োগ করে থাকেন। 5. পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা। রাষ্ট্রপতি জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হন না। এই কারণে রাষ্ট্রপতি জনপ্রতিনিধিত্বের দাবি করতে পারেন না। অনেকে বলেন যে রাষ্ট্রপতির পরোক্ষ নির্বাচনের সাংবিধানিক ব্যবস্থা এটা নিশ্চিতভাবে প্রমাণ করে যে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত মন্ত্রিসভা হল প্রকৃত ক্ষমতার অধিকারী, রাষ্ট্রপতি নন। 6. স্বেচ্ছাধীন ক্ষমতার অনুপস্থিতি। সংবিধান বিশ্লেষণ করে দেখা যায় যে রাজ্য প্রশাসনে রাজ্যপালের হাতে যেরকম স্বেচ্ছাধীন ক্ষমতা ন্যস্ত রয়েছে, রাষ্ট্রপতির হাতে তেমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলার যুক্তি। 1. প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ সম্পর্কিত বিষয়ক ক্ষমতা। সংবিধানের 75(1) নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের নিয়োগকর্তা হলেন রাষ্ট্রপতি। 75(2) নম্বর ধারা অনুযায়ী মন্ত্রীদের স্বপদে অধিষ্ঠিত থাকা রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল। সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা সংখ্যাগরিষ্ঠ জোটের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন, কিন্তু সংবিধানে এই সম্পর্কে কোনো সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। তাছাড়া লোকসভায় কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হলে রাষ্ট্রপতি স্ববিবেচনা অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। পেজ 69। 2. সাংবিধানিক স্বীকৃতি। সংবিধানের 53(1) নম্বর ধারায় কেন্দ্রীয় সরকারের সমগ্র শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে। সংবিধানে বলা হয়েছে তিনি নিজে বা তার অধস্তন কর্মচারীদের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে এর অর্থ হল সংবিধান প্রত্যক্ষভাবে রাষ্ট্রপতির হাতে দেশের সমগ্র শাসনভার অর্পণ করেছে, মন্ত্রিসভার হাতে নয়। 3. অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারির ক্ষমতা।
সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। এই অর্ডিন্যান্স আইনের মতো সমানভাবে কার্যকরী হয়, তবে অর্ডিন্যান্স জারির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সেটিকে অনুমোদনের জন্য সংসদে পেশ করতে হয়। সংসদ অনুমোদন না দিলে সংশ্লিষ্ট অর্ডিন্যান্সটি বাতিল হয়ে বলে গণ্য হয়। কাজেই রাষ্ট্রপতি অন্তত 6 সপ্তাহের জন্য স্বেচ্ছায় প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে সক্ষম। এছাড়া সংবিধানে কোথাও বলা হয়নি যে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুসারে অর্ডিন্যান্স জারি করবেন বা করতে বাধ্য থাকবেন। 4. নির্বাচিত জনপ্রতিনিধি। ব্রিটিশ যুক্তরাজ্যের শাসনতান্ত্রিক প্রধান রাজা বা রানীর সঙ্গে যারা ভারতের রাষ্ট্রপতির তুলনা করেন তাদের অভিমত যথার্থ নয় বলে অনেকে মনে করেন। যুক্তরাজ্যের রাজা বা রানীর পদ বংশানুক্রমিক। অন্যদিকে ভারতের রাষ্ট্রপতি 5 বছরের জন্য কেন্দ্র ও রাজ্য আইনসভার প্রতিনিধিদের দ্বারা সাংবিধানিকভাবে নির্বাচিত হন। কাজেই ব্রিটেনের রাজা বা রানীর মতো ভারতের নির্বাচিত রাষ্ট্রপতিকে নিছক নিয়মতান্ত্রিক শাসন বলে অভিহিত করা ঠিক নয়। 5. সাংবিধানিক সংকট নিরসনের ক্ষমতা। ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ব্যবস্থায় ত্রিশঙ্কু লোকসভার ক্রমবর্ধমান প্রবণতায় রাষ্ট্রপতির ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ ও অনিবার্য হয়ে উঠেছে। এই প্রসঙ্গে 1999 সালের এপ্রিল মাসে লোকসভায় আস্থা ভোট গ্রহণের জন্য বাজপেয়ী সরকারকে রাষ্ট্রপতি কোচিরিল রামন নারায়ণের কয়কার চয়হস্যই রহস্যই ল রামন রয়াকার ম দন্তান্ন নারায়ণের দন্তান্নয়াকার রয়াকার অন্তুস্তম মধ্যাহ্নয়া নারায়ণের দন্তান্নয়াকার রয়াকার অন্তুস্তম মধ্যাহ্ন দন্তান্নয়কার র নির্দেশ এবং আস্থা ভোটে সরকার পরাজিত হওয়ার পর বিরোধীরা সরকার গঠনে ব্যর্থ হলে লোকসভা ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশ দেওয়ার ঘটনা উল্লেখ করা যায়। 6. সংবিধান রক্ষার দায়িত্ব। সংবিধানকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতিকে শপথ নিতে হয়। ব্র্যাকেটে 60 নম্বর ধারা। এই ধারা অনুসারে মন্ত্রিসভার কোনো পরামর্শকে অসাংবিধানিক মনে করলে রাষ্ট্রপতি তা গ্রহণ নাও করতে পারে। দৃষ্টান্তস্বরূপ 1997 এবং 1998 সালে যথাক্রমে উত্তরপ্রদেশে ও বিহারে 365 নম্বর ধারা জারির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশের ঘটনা দুটি উল্লেখ করা যায়। তদানীন্তন রাষ্ট্রপতি KR নারায়ণন দন্তান্নয়াকার রয়াকার অন্তুস্তম মধ্যাহ্ন দন্তান্ন এই দুটি ঘটনায় এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন না করে তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়ে দেন। অনুরূপ দৃষ্টান্ত হিসেবে 2006 সালের মে মাসে রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম কালাম কয়াকার লয়াকার ম কর্তৃক কেন্দ্রীয় মন্ত্রিসভার লাভজনক পদ ইনভার্টেড কমার মধ্যে সম্পর্কিত বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করা যায়। বক্সের মধ্যে উপসংহার। উপরোক্ত আলোচনার শেষে বলা যায়, ভারতের রাষ্ট্রপতিকে নিছক নামসর্বস্ব শাসক বা জাঁকজমকপূর্ণ সাক্ষীগোপাল বলে অভিহিত করা যায় না। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের রক্ষাকর্তা ও জাতির প্রতীক। সাধারণত এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হলেও লোকসভা নির্বাচনে কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে বা প্রধানমন্ত্রী লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পেজ 69। 4. জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা বিশ্লেষণ করো, অথবা ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো, অথবা ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা। জরুরি অবস্থা বলতে কী বোঝায় সেই সম্বন্ধে ভারতের সংবিধানে কোথাও কিছু বলা হয়নি। সংবিধানের 366 ব্র্যাকেটে 18 নম্বর ধারায় এই বিষয়ের প্রাসঙ্গিক উল্লেখ করা হয়েছে শুধু। Proclamation of emergency means a proclamation issued under clause bracket 1 of Article 352. Proclamation PROCLAMATION of emergency EMERGENCY KV রাও তার পার্লামেন্টারি ডেমোক্রেসি অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে PARLAMENTARY ডেমোক্রেসি DEMOCRACY অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে মন্তব্য করেন যে জরুরি অবস্থা হলো এমন এক বিপজ্জনক পরিস্থিতি যেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া অনিবার্য হয়ে পড়ে। ভারতীয় সংবিধানের 18 অংশে
352 থেকে 360 নম্বর ধারার মধ্যে রাষ্ট্রপতিকে 3 শ্রেণীর জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে। সেগুলি হলো 1. জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, 2. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা, 3. আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। 1. জাতীয় জরুরি অবস্থা। সংবিধানের 352 নম্বর ধারায় রাষ্ট্রপতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের 42 এবং 44তম সংশোধনীতে বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি এই মর্মে নিশ্চিত বা সন্তুষ্ট হন যে যুদ্ধ, বহিরাক্রমণ বা দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহের ফলে সমগ্র ভারত বা ভারতের কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে তিনি সমগ্র ভারত বা ভারতের কোনো অংশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তবে একমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার লিখিত সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি এই ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না। 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী বর্তমানে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে রাষ্ট্রপতির সন্তুষ্টি নিয়ে আদালতে প্রশ্ন তোলা যায়। জরুরি অবস্থা ঘোষণার 1 মাসের মধ্যে সংসদের কাছে তা অনুমোদনের জন্য পেশ করতে হয়। জাতীয় জরুরি অবস্থার অনুমোদন সম্পর্কিত বিধিব্যবস্থার বিষয়ে সংবিধানে বলা হয়েছে যে পার্লামেন্টের উভয় কক্ষে জরুরি অবস্থার ঘোষণাকে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠের এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 দ্বারা সমর্থিত হতে হবে। ব্র্যাকেটে 352 ব্র্যাকেটের মধ্যে 6 নম্বর ধারা। ভারতে এ যাবৎ মোট 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। পেজ 70। প্রতিক্রিয়া। জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ফলে দেশের সাংবিধানিক ব্যবস্থার ব্যাপক রদবদল ঘটে যায়। এ সময় 1. সংসদ রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয় আইন প্রণয়ন করতে পারে। 2. লোকসভার কার্যকাল আরও 1 বছর বাড়ানো যায়। 3. প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ব্যাপারে কেন্দ্র রাজ্যগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। রাজ্যগুলি এইসব নির্দেশ মানতে বাধ্য থাকে। 4. রাজস্ব বন্টন সংক্রান্ত বিধিব্যবস্থাও রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। 5. মৌলিক অধিকারের মধ্যে 19 ব্র্যাকেটে 1 নম্বর ধারায় উল্লিখিত স্বাধীনতার অধিকারকে স্থগিত রাখা এবং 32 এবং 226 নম্বর ধারা অনুযায়ী শাসনতান্ত্রিক প্রতিবিধানের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার অধিকারকে বাতিল করা যায়। তবে বর্তমানে সংবিধানের 44তম সংশোধনী অনুযায়ী 20 এবং 21 নম্বর ধারায় উল্লিখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে জাতীয় জরুরি অবস্থার সময় কোনোভাবেই ক্ষুণ্ণ করা যায় না। 2. রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা। সংবিধানের 356 নম্বর ধারা অনুসারে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে বা কোনোভাবে রাষ্ট্রপতি যদি এই মর্মে নিশ্চিত বা সন্তুষ্ট হন যে সেই রাজ্যের প্রশাসন সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তাহলে তিনি শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে 44তম সংবিধান সংশোধনী অনুসারে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণার ব্যাপারে রাষ্ট্রপতির সন্তুষ্টি নিয়ে আদালতে প্রশ্ন তোলা যায়। কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষিত হলে 8 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ঘোষণাটিকে সংসদের উভয় কক্ষে অনুমোদন লাভ করতে হয়, নচেত ঘোষণাটি বাতিল বলে গণ্য হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 1994 সালের বোম্বাই মামলার রায় অনুযায়ী 356 নম্বর ধারার প্রয়োগ সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ 8 সপ্তাহের মধ্যে সংসদের উভয় কক্ষে অনুমোদিত না হওয়া পর্যন্ত রাজ্য বিধানসভা ভেঙে দেওয়া যাবে না। সংবিধানের 356 নম্বর ধারা এযাবৎ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শতাধিকবার প্রয়োগ করা হয়েছে। প্রতিক্রিয়া। কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা বা রাষ্ট্রপতির শাসন জারি করা হলে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে স্থানান্তরিত হয়। রাষ্ট্রপতি রাজ্য আইনসভার যাবতীয় ক্ষমতা কেন্দ্রীয় আইনসভা ব্র্যাকেটে সংসদ বা অন্য কোনো কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পারেন। তিনি রাজ্য বিধানসভা ভেঙে দিতে বা স্থগিত রাখতেও পারেন। 3. আর্থিক জরুরি অবস্থা। সংবিধানের 360 নম্বর ধারায় রাষ্ট্রপতিকে আর্থিক জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যদি এই মর্মে নিশ্চিত হন যে সমগ্র ভারত বা ভারতের কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বা সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তাহলে তিনি এই ঘোষণা করতে পারেন। এখানেও রাষ্ট্রপতির সন্তুষ্টি চূড়ান্ত বলে বিবেচিত নয়।
আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণাটিকে 8 সপ্তাহের মধ্যে সংসদের উভয় কক্ষের অনুমোদন লাভ করতে হয়। প্রতিক্রিয়া: আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হলে রাজ্যগুলির যাবতীয় আর্থিক বিষয় কেন্দ্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। আর্থিক ব্যাপারে কেন্দ্রের নির্দেশ রাজ্যগুলিকে মেনে চলতে হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারতে আর্থিক জরুরি অবস্থা একবারও ঘোষিত হয়নি। উপসংহার: তত্ত্বগতভাবে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত যাবতীয় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকলেও বাস্তবে কিন্তু প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ব্যাপারে প্রভূত ক্ষমতার অধিকারী। জরুরি অবস্থা ঘোষিত হলে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি পরিবর্তিত হয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা এককেন্দ্রিক চেহারা নেয়, রাজ্যগুলির স্বাতন্ত্র্য বিনষ্ট হয়, নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। জরুরি অবস্থায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতার এই অপব্যবহার রোধ করার জন্যেই সংবিধান সংশোধন করা হয় (44তম). তার ফলে বর্তমানে সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুমতি ছাড়া কোনো ক্রমেই জরুরি অবস্থা দীর্ঘদিন জারি করে রাখা যায় না। এই ব্যবস্থাকে একটি গণতান্ত্রিক রক্ষাকবচ বলে অনেকে মনে করেন। 5. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো (HS, WB, CHSE মডেল কোশ্চেন). অথবা ভারতের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। অথবা ভারতের প্রধানমন্ত্রীর কাজগুলির বিবরণ দাও ও তার সাংবিধানিক ভূমিকা ব্যাখ্যা করো। অথবা ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা ব্যাখ্যা করো। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী। তিনিই প্রকৃত শাসক। সংবিধানের 75(1) নম্বর ধারা অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। 1. লোকসভার নেতা। 1. লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করেন। 2. লোকসভার কার্যক্রম তিনি স্থির করেন। প্রধানমন্ত্রী লোকসভার কার্য পরিচালনা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য। 3. লোকসভার অধিবেশন কখন ডাকা হবে, কতদিন চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা চলবে সেই সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেন। অধিবেশন স্থগিত রাখা বা লোকসভা ভেঙে দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতিকে তিনি পরামর্শ দিতে পারেন। 4. প্রধানমন্ত্রী সরকারের প্রধান মুখপত্র হিসেবে লোকসভায় সরকারি নীতিগুলি ব্যাখ্যা করে থাকেন। গুরুত্বপূর্ণ বিলের উপর বক্তৃতা ও সরকারি দৃষ্টিভঙ্গিকে সমর্থন করাও তার প্রধান দায়িত্ব। কোনো মন্ত্রী লোকসভার বিতর্কে অংশ নিয়ে অসুবিধায় পড়লে প্রধানমন্ত্রী তার সাহায্যে এগিয়ে আসেন। 5. সংসদে বিরোধী দলগুলির সঙ্গে প্রধানমন্ত্রী বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক রেখে চলেন। 6. লোকসভা পরিচালনা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য স্পিকারকে সাহায্য করা প্রধানমন্ত্রীর অন্যতম কর্তব্য। পেজ 71। 2. মন্ত্রিসভার নেতা। 1. সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন। মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা চূড়ান্ত। আপাতদৃষ্টিতে অনেকে প্রধানমন্ত্রীকে সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করলেও এটা দেখা যায় যে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর প্রভাব, প্রতিপত্তি ও মর্যাদা সবচেয়ে বেশি। 2. মন্ত্রিসভার পুনর্গঠন, দপ্তর বণ্টন এবং পুনর্বণ্টন প্রভৃতি ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রভূত ক্ষমতা লক্ষ্য করা যায়। 3. মন্ত্রিসভায় সভাপতিত্ব এবং বিভিন্ন দপ্তরের নীতির সমন্বয় সাধন করা প্রধানমন্ত্রীর অন্যতম কর্তব্য। 4. মন্ত্রিসভার কাজকর্ম পরিচালনার জন্য যে সচিবালয় থাকে তা প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীনে কাজ করে। 5. মন্ত্রিসভার একাধিক স্থায়ী ও অস্থায়ী কমিটি নিয়োগের ক্ষমতাও প্রধানমন্ত্রীর রয়েছে। অধিকাংশ কমিটির সভাপতি হলেন প্রধানমন্ত্রী। 6. মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা হল তিনি যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন বা রাষ্ট্রপতিকে দিয়ে পদচ্যুত করাতে পারেন। এক কথায় প্রধানমন্ত্রীর অপ্রিয় কোনো সাংসদ মন্ত্রিসভায় টিকে থাকতে পারেন না। এক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে বাজপেয়ী মন্ত্রিসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী রাম জেঠমালানির বা মনমোহন সিংহ মন্ত্রিসভায় নটবর সিং বা এ রাজার পদচ্যুতির কথা উল্লেখ করা যায়। 3.
সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা। প্রধানমন্ত্রী লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা হিসেবে কাজ করেন। লোকসভার ভেতরে ও বাইরে তাকে দলের বা জোটের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলতে হয়। দল বা জোটের ঐক্য এবং সংহতি অটুট রাখা তার দায়িত্ব। দল বা জোটের দেওয়া প্রতিশ্রুতি সরকারি কাজকর্মের মাধ্যমে রূপায়ণ করার ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। দলের বা জোটের জনপ্রিয়তা রক্ষা ও বৃদ্ধি করার দায়িত্বও তার হাতে রয়েছে। নির্বাচনে দল বা জোটের সাফল্যের বিষয়টি প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বের উপর নির্ভরশীল। 4. রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। প্রধানমন্ত্রীর মাধ্যমেই রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার মধ্যে সংযোগ স্থাপিত হয়। মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে সরকারের উচ্চ পদাধিকারীদের নিয়োগ করেন। দেশের সমগ্র শাসন ব্যবস্থা কার্যত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার পরামর্শক্রমে রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। সংবিধানের 42তম এবং 44তম সংশোধনের ফলে বর্তমানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ মানতে বাধ্য। 5. পররাষ্ট্রনীতির রূপকার। প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতির প্রধান রূপকার। আন্তর্জাতিক রাজনীতিতে সদর্থক ভূমিকা অবলম্বনের প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রীর। কমনওয়েলথ সম্মেলন, জাতিপুঞ্জের শীর্ষ নেতাদের সম্মেলন, নির্জোট নেতাদের সম্মেলন এবং সার্ক বা আসিয়ানের মতো আন্তর্জাতিক সম্মেলনে ভারতের প্রধান প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক নির্ধারণে প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ কোনো আন্তর্জাতিক সমস্যায় ভারতের দৃষ্টিভঙ্গি তিনি ব্যাখ্যা করেন। এছাড়া বিশেষ দূত হিসেবে কোনো ব্যক্তিকে তিনি আন্তর্জাতিক মঞ্চে নিয়োগ করতে পারেন। 6. জাতির নেতা। প্রধানমন্ত্রী সমগ্র জাতির নেতা। গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা বিশ্লেষণে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। জনগণের ইচ্ছা অনিচ্ছা অনুধাবন, জনমতের উপলব্ধি এবং নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার উপর সরকার ও দলের জনপ্রিয়তা নির্ভর করে। রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে জনগণকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। বক্সের মধ্যে উপসংহার। ভারতের সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে জোট সরকারের চল শুরু হওয়ার ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী তার বিচক্ষণতা, সমন্বয় সাধনকারী নেতৃত্ব ও যোগ্য ব্যক্তিত্বের উপর বহুলাংশে নির্ভরশীল হয়ে পড়েছে। পেজ 71। 6. ভারতের প্রধানমন্ত্রীর পদমর্যাদা আলোচনা করো। প্রধানমন্ত্রীর পদমর্যাদা। ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় প্রশাসনে প্রধানমন্ত্রীর পদমর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টিকে কয়েকটি পর্যায়ে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে। 1. শাসন ব্যবস্থায় গুরুত্ব। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা অত্যন্ত ব্যাপক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও একথা বলা যায় যে সরকার হলো দেশের প্রভু এবং সরকারের প্রভু হলেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর এই ক্ষমতা ও পদমর্যাদা বহুলাংশে নির্ভর করে তার ব্যক্তিত্ব এবং সুদক্ষ নেতৃত্বের ওপর। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হল ভারতের পরিবর্তনশীল দলীয় ব্যবস্থা এবং কেন্দ্রীভূত আমলাতন্ত্র উভয় ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর অবিসংবাদী কর্তৃত্বের স্বীকৃতি। অনেকে ভারতের মন্ত্রিসভা শাসিত এইরূপ সংসদীয় শাসন ব্যবস্থাকে প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা আখ্যা দিয়ে থাকেন। প্রধানমন্ত্রীর এই ক্ষমতা বৃদ্ধিকে প্রধানমন্ত্রী পদের রাষ্ট্রপতিকরণ ব্র্যাকেটে প্রেসিডেন্টিয়ালাইজেশন অফ প্রাইম মিনিস্টার্স অফিস PRESIDENTIALISATION of the PRIME মিনিস্টার MINISTER অফিস OFFICE নামে অভিহিত করা হয়। মন্ত্রিসভা শাসিত সরকারে প্রধানমন্ত্রী এমন এক অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার অধিকারী যাকে শুধুমাত্র রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতির ভূমিকার সঙ্গে তুলনা করা যেতে পারে। 2. ক্ষমতার সীমাবদ্ধতা। ভারতের প্রধানমন্ত্রীর কিছু কার্যকর সীমাবদ্ধতাও আছে। সংসদীয় গণতন্ত্রে জনমতের গতি প্রকৃতির দিকে তাকিয়ে শাসনকার্য পরিচালনা করতে প্রধানমন্ত্রী বাধ্য হন।
অনুরূপভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির দাবি দেওয়াকেও তাকে যথেষ্ট গুরুত্ব দিতে হয়। সর্বোপরি রয়েছে বিরোধী দলের সমালোচনা ও সক্রিয় ভূমিকা। বর্তমানে গণমাধ্যমও প্রভূত শক্তিশালী হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই গণমাধ্যম ব্যবস্থা জনগণকে প্রভাবিত করতে সক্ষম। প্রধানমন্ত্রীকে শক্তিশালী গণমাধ্যমগুলির প্রভাবের দিকেও দৃষ্টি রাখতে হয়। 3. পরিবর্তিত ভূমিকা। সাম্প্রতিককালে লোকসভার সাধারণ নির্বাচনে কোনো দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব না হওয়ায় ত্রিশঙ্কু পার্লামেন্ট তয়রাফলাহাস্যই তালবাসা উময়কয় হাস্য ত্রিশঙ্কু পার্লামেন্ট হাং পার্লামেন্ট HUNG PARLIAMENT এর প্রবণতা দেখা যাচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর ভূমিকার এক মৌলিক রূপান্তর ঘটেছে বলে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন দলের সম্মিলিত জোট সরকারের নেতৃত্ব দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে। যে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে বিভিন্ন দলের জোট সরকার গঠিত হয়, প্রধানমন্ত্রীকে তার দিকে দৃষ্টি রেখে সরকার পরিচালনা করতে হয়। তাছাড়া সরকারের সমর্থনকারী জোট সঙ্গী এবং জোট বহির্ভূত সহযোগী দলগুলির দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখেও তাকে চলতে হয়। পেজ 72। বস্তুত জোট সরকারের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে কখনোই মন্ত্রিসভার ওপর নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দৃষ্টান্তস্বরূপ 1996 সালে সংযুক্ত জাতীয় মোর্চা UDA সরকারের নেতা হিসেবে প্রধানমন্ত্রী HT দেবেগৌড়া দয়কার বয়কার গয়ৌকার দয়শনরা একার 1998 এবং 1999 সালে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের ND এর নেতা হিসেবে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং সম্প্রতি 2004 সালে এবং 2009 সালে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোটের UPA এর নেতা হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের কথা উল্লেখ করা যায়। 2005 সালের জুন মাসে BHEL ভেল এর বিলগ্নীকরণকে কেন্দ্র করে UPA জোটের প্রধান শরিক CPI (M) এবং CPI এর সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিং তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী P. চিদম্বরমের মতবিরোধ ঘটে। চহস্যই দ ময় বয় র ময়কার র। UPA জোট শরিক বাম দলগুলি ভেলের 10% শেয়ার বিক্রির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়। এর ফলে জোটের অভিন্ন ন্যূনতম কর্মসূচি লঙ্ঘন করা হয়েছে বলে বাম দলগুলি মনে করে। এছাড়া 2005 সালের জুলাই মাসে স্বাক্ষরিত ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি নিয়েও বাম দলগুলি প্রতিবাদ জানায়। জোট সরকারের সমর্থনকারী শরিক দলগুলির কাছ থেকে এই ধরনের প্রতিবাদের সম্মুখীন হওয়ার ঘটনা নতুন নয়। অতীতে NDA জোটের নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। অভিন্ন ন্যূনতম কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে জোট সরকারের প্রধানমন্ত্রীকে যথেষ্ট দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হয়। ভারতের প্রধানমন্ত্রীর এই পরিবর্তিত ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জোট সরকারের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর পরিবর্তিত অবস্থান সম্পর্কে অধ্যাপক জোহারির জয়কার হয়াকার রহস্যইরা অভিমত হল, এই ধরনের সরকারে প্রধানমন্ত্রীর ভূমিকা সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য নয়। The result is that the Prime Minister of such a government is not even a PRIMUS inter PARES এটা ইনভার্টেড কমার মধ্যে অ্যাপোস্ট্রফি নয়, ইনভার্টেড কমার মধ্যে PRIMUS ইন্টার PARES এটা ইনভার্টেড কমার মধ্যে। ফার্স্ট অ্যামং ইকুয়ালস এটা ব্র্যাকেটে as his position resembles the pathetic spectacles of TAIL waging WAGGING the body এটা পুরোটাই ব্র্যাকেটের মধ্যে দ্য রেজাল্ট থেকে ওপরে ছোট করে এক লেখা। এবং এটা হচ্ছে JC জোহরি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স পেজ 323 বক্সের মধ্যে উপসংহার। বস্তুত প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বহুলাংশে তার নিজের গুণগত যোগ্যতা, বিচক্ষণতা ও ব্যক্তিত্বের ওপর নির্ভরশীল বলে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন। সেই সঙ্গে লোকসভায় ক্ষমতাসীন জোট বা দলের শক্তি, জাতীয় আনুগত্য প্রভৃতি এক্ষেত্রে বিচার্য বিষয় হয়ে ওঠে। 7. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অথবা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো।
বর্ণনাধর্মী 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 8. রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদার আলোচনা করো, অথবা ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পর্যালোচনা করো, অথবা অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো, অথবা ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী। ভারতের রাজ্যগুলিতে কেন্দ্রের মতো সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। রাষ্ট্রপতির মতো রাজ্যপাল রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক প্রধান। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে, যেমন 1. শাসন সংক্রান্ত ক্ষমতা, 2. আইন সংক্রান্ত ক্ষমতা, 3. অর্থ সংক্রান্ত ক্ষমতা, 4. বিচার সংক্রান্ত ক্ষমতা এবং 5. স্বেচ্ছাধীন ক্ষমতা। 1. শাসন সংক্রান্ত ক্ষমতা। সংবিধানের 154(1) নম্বর ধারা অনুসারে রাজ্যের শাসন সংক্রান্ত সমস্ত ক্ষমতা তত্ত্বগতভাবে রাজ্যপালের হাতে রয়েছে। 1. রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজকর্ম তার নামে সম্পাদিত হয়। 2. রাজ্যের শাসন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়ন করার ক্ষমতা রাজ্যপালের রয়েছে। 3. রাজ্যপালের শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে গুরুত্বপূর্ণ হল তার নিয়োগ সম্পর্কিত ক্ষমতা। রাজ্যপাল এই ক্ষমতা বলে রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা অথবা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন। পরে মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো অন্য মন্ত্রীদের তিনি নিয়োগ করেন। মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের পদচ্যুত করার ক্ষমতাও তার রয়েছে। এছাড়া রাজ্যের মহাধিবক্তা (অ্যাডভোকেট জেনারেল) ADVOCATE GENERAL জেনারেলের G ক্যাপিটাল, রাজ্য-জনপালন কৃত্তক কমিশনের সদস্য প্রভৃতি উচ্চপদস্থ রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্যপাল নিয়োগ করে থাকেন। 4. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিয়েছে বলে মনে করলে রাজ্যপাল 356 ধারা জারি করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারেন। 5. রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর হিসেবে রাজ্যপালের একটি স্বতন্ত্র ভূমিকা রয়েছে। 2. আইন সংক্রান্ত ক্ষমতা। রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ রূপে রাজ্যপাল যে সমস্ত ক্ষমতার অধিকারী সেগুলি হল: 1. রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করা বা অধিবেশন স্থগিত রাখার ক্ষমতা রাজ্যপালের রয়েছে। 2. রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতাও তার রয়েছে। পেজ 73। 3. রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিল রাজ্যপালের সম্মতি ছাড়া আইনে পরিণত হতে পারে না। 4. অর্থ বিল ছাড়া অন্যান্য বিলকে তিনি রাজ্য আইনসভায় পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। 5. এছাড়া রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত কিছু বিলের ক্ষেত্রে তিনি নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে রাষ্ট্রপতির কাছে বিচার বিবেচনার জন্য পাঠিয়ে দিতে পারেন। 6. রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন জরুরি প্রয়োজনে রাজ্যপালের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে। 7. রাজ্যপালের আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে অন্যান্য উল্লেখযোগ্য বিষয়গুলি হল: দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার ক্ষেত্রে উচ্চকক্ষে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবায় খ্যাতিমান ব্যক্তিদের মনোনয়ন দেওয়া, নিম্নকক্ষ বা বিধানসভার প্রয়োজনে ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের একজন প্রতিনিধিকে মনোনয়ন দেওয়া, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভায় যুগ্ম অধিবেশন আহ্বান করা, রাজ্য আইনসভায় বাণী প্রেরণ করা, প্রতি বছর রাজ্য আইনসভার প্রথম অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়া, রাজ্য-জনপালন কৃত্তক পরিষদ, অডিটর জেনারেল প্রভৃতি সংস্থার বার্ষিক রিপোর্ট বিচার বিবেচনা করা ইত্যাদি। 3. অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপালের অর্থ সংক্রান্ত ক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য বিধানসভায় বাজেট বা অর্থবিল পেশ করার আগে অর্থমন্ত্রীকে রাজ্যপালের অনুমতি নিতে হয়। কোনো আকস্মিক দুর্যোগে রাজ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্যপালের হাতে আকস্মিক ব্যয় তহবিলের দায়িত্ব দেওয়া হয়েছে। এই তহবিল থেকে অগ্রিম অর্থ দেওয়ার ক্ষমতা রাজ্যপালের রয়েছে। 4. বিচার সংক্রান্ত ক্ষমতা। রাজ্য হাইকোর্টের বিচারপতিরা রাজ্যপালের পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। রাজ্যের দেওয়ানি আদালতের বিচারপতি, অতিরিক্ত জেলা জজ, দায়রা জজ প্রমুখ রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন। এছাড়া দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীর দণ্ডাদেশ হ্রাস, স্থগিত এমনকি ক্ষমা প্রদান করার ক্ষমতাও রাজ্যপালের রয়েছে।
তবে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কোনো ব্যক্তি এবং সামরিক আদালতে দণ্ডিত ব্যক্তিদের রাজ্যপাল ক্ষমা প্রদর্শন করতে পারেন না। 5. স্বেচ্ছাধীন ক্ষমতা। নিজস্ব বিচার বিবেচনা অনুসারে রাজ্যপালের কাজ করার ক্ষমতাকে স্বেচ্ছাধীন ক্ষমতা বলা হয়। স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপালকে রাজ্য মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে হয় না। এমনকি কোনো বিষয় স্বেচ্ছাধীন ক্ষমতার অন্তর্গত কিনা সে প্রশ্নে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত। এক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। ব্র্যাকেটে 163, তার মধ্যে ব্র্যাকেটে 2 নম্বর ধারা। সংবিধানে যেসব ক্ষেত্রে রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হল: 1. পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্ব রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত হলে রাজ্যপাল তা স্বাধীনভাবে পালন করতে পারেন। 2. মণিপুরের পার্বত্য অঞ্চল ও সিকিমের ক্ষেত্রে রাজ্যপালকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। 3. নাগাল্যান্ডের রাজ্যপালকে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করতে হয়। 4. মহারাষ্ট্র ও গুজরাটের কয়েকটি অঞ্চলের উন্নয়নের জন্য 2 রাজ্যের রাজ্যপালকে রাষ্ট্রপতি স্বতন্ত্র উন্নয়ন পর্ষদ গঠনের দায়িত্ব দিলে সেই পর্ষদের পরিচালনা, সংশ্লিষ্ট অঞ্চলসমূহের মধ্যে উন্নয়নমূলক ব্যয়ের ন্যায়সঙ্গত বণ্টন প্রভৃতির দায়িত্ব রাজ্যপালকে পালন করতে হয়। 5. উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলির কয়েকটি নির্দিষ্ট প্রশাসনিক বিষয় এবং অসম ও তার স্বয়ংশাসিত জেলা পরিষদের মধ্যে খনিজ সম্পদের লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে কোনো বিরোধ দেখা দিলে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 6. 1986 সালের 55তম সংবিধান সংশোধনী অনুযায়ী অরুণাচল প্রদেশের রাজ্যপালের সেই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার বিশেষ ক্ষমতা রয়েছে। রাজ্যপালের মর্যাদা। রাজ্যপাল যেহেতু নিয়মতান্ত্রিক শাসক, তাই তার পদটিকে নেহাতি নামসর্বস্ব পদ বলে অনেকে অভিমত প্রকাশ করেন। অন্যদিকে সংবিধানের কিছু ব্যবস্থার জন্য তাকে পুরোপুরি নিয়মতান্ত্রিক শাসক বলা চলে না। তিনি বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে থাকেন, যা তাকে শক্তিশালী প্রশাসকের ভূমিকায় অধিষ্ঠিত করেছে। এই জন্য সংবিধান বিশেষজ্ঞরা তাকে প্রকৃত শাসনকর্তা বলে অভিহিত করেন। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করে এটা নিঃসন্দেহে বলা যায় যে তিনি নিছক নিয়মতান্ত্রিক শাসক নন। রাজ্যপালের একটি দ্বৈত ভূমিকা রয়েছে। একদিকে তিনি রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক প্রধান, আবার অন্যদিকে তিনি কেন্দ্রের প্রতিনিধি হিসেবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী। তবে বিশেষ কয়েকটি ঘটনা বাদ দিলে দেখা যায় ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে রাজ্যপালরা সাধারণভাবে নিয়মতান্ত্রিক শাসক প্রধানের ভূমিকাই পালন করে চলেছেন।